লার্নিং কার্ভ পড়ছিলাম। আর আজকে পড়ানোর কথা ছিল হচ্ছে, মানে গত ক্লাসেই আসলে পড়াতে পারিনি, ইন্টারনেটের সমস্যা ছিল, আমরা পুরো ক্লাসটা নিতে পারিনি। এই ফর্মুলাটা আমাদের সবারই লেখা আছে, তাই না? খাতায় লেখা আছে। আমি এটা বুঝিয়ে একটা অঙ্কের দিকে চলে যাব। এবং আমি ক্লাসরুমে একটা পিডিএফ দিয়ে রেখেছিলাম লার্নিং কার্ভের জন্য আলাদা, ওখানে একটা টেবিল আছে। ওই টেবিলটা আমাদের সবার লাগবে অঙ্ক করার জন্য। তো এখানে তো থাকবেই, যখন আমাদের টেবিলটা আসবে আমি বলে দেবো স্ক্রিনশট নিয়ে রাখতে, তাহলে আমাদের অঙ্ক ক্যালকুলেশনের জন্য পরে সুবিধা হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন একটা ম্যাথে গেলে মোটামুটি একটা পরিষ্কার ধারণা পাবো আর কি, যে কিভাবে লার্নিং কার্ভে ক্যালকুলেশন করতে হয় এই মেথডটাতে ক্ষেত্রে আর কি। তো আমরা আগেই জানি যে লার্নিং কার্ভের মেইন টার্গেটই হচ্ছে কি, যখনই একই কাজ বারবার করা হবে তাহলে সময় কমবে। আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে যাচ্ছি যে কততম পদের জন্য বা কততম ইউনিট তৈরি করার জন্য আমার কতটুকু সময় লাগবে। এর জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। ঠিক আছে? এর জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। লাইক, আমাদের জানতে হবে যে প্রথম প্রোডাক্টটা তৈরি করতে কত সময় লেগেছে। এখানে দেখো লেখা আছে tn ইকুয়াল টু t1 n টু দি পাওয়ার b। ঠিক আছে? তো প্রথম প্রোডাক্টটা তৈরি করতে কত সময় লেগেছে, আর প্রথম প্রোডাক্টটা মানে হচ্ছে, সেটা হচ্ছে t1। দেখো লেখা আছে এখানে t1 হচ্ছে কি, টাইম রিকোয়ার্ড ফর দা ফার্স্ট ইউনিট প্রডিউস, মানে প্রথম প্রোডাক্টটা তৈরি করতে কত সময় লেগেছে, এটা হচ্ছে t1। আর tn টা তাহলে কি বলতে পারবা? স্যার এনতম প্রোডাক্টটা তৈরি করার জন্য কত এক্স্যাক্টলি, সময় এন লাগবে? তম প্রোডাক্ট তৈরি করতে আমাদের কত সময় লেগেছে, এটা সুন্দর বলতে পারলা। আর এখানে আরেকটা বলা আছে এন। এনটা মানে ওই যে তম, মানে আমি যদি বলি NT9, তার মানে এন এর মান কত? এখানে আমাদের এই যে ফর্মুলার মধ্যে এন দেখতে পাচ্ছি, আমরা যদি বলি T9, আমি একটু লিখি তাহলে মনে হয় বুঝতে স্যার সুবিধা এন হবে। হচ্ছে 9। হ্যাঁ এক্স্যাক্টলি, T9, আমি একটু ক্যাপিটাল দিয়ে লিখলাম, মানে স্মল দিয়ে লিখি। নাইনটা কিন্তু নিচের দিকে আছে, ওই যে আমরা যেভাবে বুঝি সেভাবে। টি ওয়ান মানে কি, প্রথম পর্যটা তৈরি করতে আমাদের কত সময় লেগেছে। তারপর মাল্টিপ্লিকেশন আছে, আকারে আছে, এবং তার সাথে টি এন মানে কি 9, তাই না? যেহেতু 9, আর টু দি পাওয়ার হচ্ছে বি। বি আসলে কি, বিটা আবার দেওয়া আছে, বিটা আলাদা করে আমাদের একটু ক্যালকুলেট করে বের করে নিতে হবে। বিটা হচ্ছে দেখো লন আর ডিভাইড বাই লন 2। লন আর, আরটা কি, আর হচ্ছে আমাদের লার্নিং রেট। দেখো এখানে লেখাই আছে, আমি তারপর লিখে দিচ্ছি। আর হচ্ছে লার্নিং কার্ভ পার্সেন্টেজ। ঠিক আছে? এই আরটা হচ্ছে লার্নিং কার্ভ পার্সেন্টেজ। এখন এটা কখনো 80%, 70% এইভাবে হবে। এখন আমরা যখন বি এর ভিতরে, এই যে আর এর ভিতরে ডাটাটা দিব, তখন আমরা ডেসিমেল কোএফিসিয়েন্টে নিব। মানে ওই যে আগের বার পারফরম্যান্স সেটিং করেছিলাম, তখন যদি 90% হতো, আমরা কি লিখতাম 0.9। এখানেও তাই, এখানেও যদি আর এর মান এরকম আসে, লাইক পরীক্ষা যদি এরকম দেওয়া থাকে আর ইকুয়াল টু 80%, দ্যাট ইজ ইকুয়াল টু 0.8। 0.8। হ্যাঁ, এইটাই হচ্ছে 0.8। 0.80 বা 0.8 একই কথা। এইভাবে আমরা ফর্মুলা দিয়ে অঙ্কগুলো এখন করব। ঠিক আছে? তো এইটা আবার বলে রাখি, এটা হচ্ছে তম পদের সূত্র, এটা হচ্ছে তম পদের সূত্র। এখন কিন্তু সমষ্টিগত সূত্র নিয়ে আমি এখনো কথা বলিনি। তবে আজকে ক্লাসের শেষের দিকে আমি সমষ্টিগত ফর্মুলা নিয়েও কথা বলবো, যে কিউমুলেটিভ ভাবে হলে সেক্ষেত্রে আমাদের সময়টা কত লাগবে। ঠিক আছে? তো আগে আমি এখন যেটা বলছিলাম, যে আমরা তম পদের কথা বের করতে যাচ্ছি। তো এরপরে একটা এক্সাম্পল, এই ফর্মুলাটা সবার খাতায় আছে ডেফিনেটলি, সবাই খাতায় তুলে ফেলেছ, আর আমরাও মোটামুটি বুঝেছি। এখন একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে। তো ফর্মুলাটা এখানে মুছে দেই, এগুলো সব মুছে পরে স্লাইডে যাচ্ছি। আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটাই বলছে 36 ওভেন শার্ট প্রডিউস করতে হবে। কয়টা শার্ট হবে? 36। মানে এটা হচ্ছে স্টার্ট আপে, পরে আবার আরো যাবে, এটা স্যাম্পল লাইনে ক্ষেত্রে এরকম করছে। তো প্রথম প্রোডাক্টটা তৈরি করতে আমাদের কত সময় লেগেছে? স্যার 18 মিনিট। 18 মিনিট। হ্যাঁ, আর আমাদের বের করতে হবে কি, T9। দেখো, হোয়াট ইজ দ্য 18। টাইম ফর দ্য 9th, মানে T9। হোয়াট ইজ দ্য টাইম ফর দ্য 18th, তার মানে কি T18। আর হোয়াট ইজ দ্য টাইম ফর দ্য 36th,
তাহলে দ্যাট ইজ T36। এই তিনটা প্রোডাকশন আমাদের বের করতে হবে, মানে প্রোডাক্ট তৈরি করতে, তিনতম প্রোডাক্ট গুলো তৈরি করতে আমাদের কত সময় লাগবে সেটা বের করতে হবে। আর এখানে লার্নিং রেট বা ওই যে লার্নিং পার্সেন্টেজ যেটা বলা হয়, যেটা দেওয়া আছে 80% দেওয়া আছে। তো এখন আমরা এটা কিভাবে করবো? আমাদের এখানে আসলে ওই যে পাওয়ার বা সুপার স্ক্রিপ্ট এগুলো দিয়ে লেখা যায় না, এই জন্য আমি একটু ওয়ার্ডে আজকে পড়াই। হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে করলে আমার জন্য সহজ হয়। একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, ওখানে একটু বড় করে দিলে আমার মনে হয় তোমরা সবাই দেখে বুঝতে পারবা। এই অঙ্কটা একটু কপি করে নিই এর মধ্যে। উম, আমার মনে হয় এখন দেখতে পাচ্ছ ওয়ার্ডে। তো আমাদের ফর্মুলাটা জেনেরিক ফর্মুলা ছিল এরকম, দেখো Tn ইজ স্যার ইকুয়াল টু, স্লাইড তো দেখা স্যার যাচ্ছে আসে না। নাই। ও স্লাইড আসেনি, সরি সরি, আমি শেয়ার করতে ভুলে গেছি। এবার ঠিক আছে? জি স্যার। আসছে স্যার। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা? T1 n টু দি পাওয়ার b, এভাবে ছিল তাই না? আচ্ছা, আমরা এটা ইয়ে করে নিই। আর বিটা কি হিসাবে আছে? আমাদের সুপারস্ক্রিপ্ট হিসাবে আছে, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জেনেরিক ফর্মুলা ছিল। এটা কি ঠিক আছে না আরো বড় করলে ভালো হয়? দেখতে পাচ্ছি ঠিক আর আছে একটু বড়? স্যার, হ্যাঁ, মোটামুটি ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে। তো তাহলে আমাদের এখন বের করতে বলেছে কি, আমাদের অঙ্ক বা পরীক্ষার এখানে আমাদের কোশ্চেনে বলেছে আমাদের বের করতে হচ্ছে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের বের করতে হবে T9, তারপর বের করতে হবে T18 নাকি, জি স্যার। আর বের করতে হবে T36। এই হচ্ছে আমাদের বের করতে হবে তিনটা জিনিস। হ্যাঁ, স্মল টি দিয়ে। তো এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু মোটামুটি লিখতে পারি। T9 এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে দেখো, আমরা লিখি। T9 এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের T1, আর সাথে আছে কি এনটা কত বলো, 9। আমরা ব্র্যাকেটেও দিতে পারি, যেভাবে দিই। দিয়ে আমাদের পাওয়ার আকার আছে বি, তাই না? এখন বি এর ভ্যালুটা যদি আমরা বের করে নিই আমাদের জন্য সহজ হয়, তাই না? আচ্ছা, বি ইকুয়াল টু কি জানো? বি ইকুয়াল টু লেখা ছিল আমাদের, এটা স্মল বি হবে, লন আর ডিভাইডেড বাই এক্স্যাক্টলি লন 0. আর মানে সরাসরি লিখে দিলাম 0.8 ডিভাইড বাই লন 2। এটা ক্যালকুলেট করলে বের করতে পারবা কত আসে? মাইনাস 0.322 নাকি? তার মানে মাইনাস 0.322 আসবে। T1 এর ভ্যালুটা তো আমরা জানি, T1 এর ভ্যালু কত আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, 18। আমি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে জি টি স্যার। টি নাইন এর ভ্যালু কত আসলো একটু বলো আমাকে। এত সময় লাগার কথা ক্যালকুলেট করতে?
স্যার 8.871 8.871 মিনিট। আচ্ছা, জি তাহলে স্যার এখন যদি তোমাদেরকে আমি বলি যে 18 বের করতে পারবা? 18 বের করতে পারবা না? জি স্যার একটু করো, আমি এখানে করি তোমরা করি, হিসাব করে জাস্ট কিছুই না, কিন্তু তোমাদের এই জাস্ট ফর্মুলার ভিতরে একটু মানে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে ডাটা একটু ভেরিয়েশন আসবে। লেখাগুলো একটু এটা ছোট। একটু 7.096 আচ্ছা, এটা আসে 7.096। 096, ওকে। তাহলে বাকি তাহলে কোনটা? T36। এটা আসে 5.677 5.677। 677 আচ্ছা, তাহলে এইভাবে মানে বুঝতেই পারছি ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করলেই কিন্তু আমাদের কাজ একবারেই শেষ, তাই না? তো আমি দুই ঘর নিয়ে বা যেটাই হোক মোটামুটি 7 ছিল, যাক। এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলেশন। কিন্তু আমার কাছে খুব কঠিন বা তোমাদের কাছে কঠিন লাগার কোনো কারণ নাই, খুবই ইজিয়ার অঙ্কটা। আমাদের এটা হচ্ছে সলিউশন। এটা আমি সমস্যা নেই, এই ফাইলটা পরে আমি যেটা লিখছি দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে এইখানকেই এই ডাটাটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, তোমরা কি পারবা কিনা? যে লাইক বললাম যে চতুর্থতম প্রোডাক্ট বের করতে বলো, পঞ্চমতম প্রোডাক্ট বের করতে বলো, পারা যাবে না? পারবো স্যার। যে কোনোটাই পারা যাবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে তমপদ, মানে নবমটা বের করতে পারলাম, 18তম বের করতে পারলাম। কিন্তু যদি এভাবে বলি যে প্রথম 6টা বানাতে আমার কত সময় লাগে, একটু ভালো করে বুঝো। প্রথম 6টা বানাতে, প্রোডাক্ট বানাতে আমার কত সময় লাগবে? মানে প্রথম 6টা সমষ্টি। তাহলে প্রথম 6টা বানাতে গেলে কি মানে আমাদের যা আমরা এখন জানি সেই অনুযায়ী বলতে পারি কি প্রথমটা বানাতে আমার লাগছে 18 মিনিট, দ্বিতীয়টা বের করলাম, তৃতীয়টা বের করলাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে বের করতে পারবো না আলাদা করে? তারপরে লাস্টে কি করতে হবে? যোগ করে দিতে হবে। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। প্রথমে কি করবো, প্রথমটা দ্বিতীয়টা এভাবে আলাদা করে বের করে যোগ করে দিতে হবে, কারণ আমরা এখনো পুরাটা মানে আলাদা কোনো ফর্মুলা জানি না। যারা মাইকটা বের করে দিই। ওকে, তাহলে আমি এই অঙ্কটাকেই একটু যদি বলি, একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখান থেকেই তোমরা আরো কিছু ক্যালকুলেশন করে আমাকে দাও, তারপরে আমি নতুন একটা মেথড বা নতুন একটা প্যাটার্নে যাব, বা নতুন মেথড শেখার জন্য প্রিপারেশনে যাব বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে T4 বের করো তোমরা সবাই। T4 কত আসে? স্যার 11.51 11.51। আচ্ছা, ঠিক আছে। এখানে মানে আমরা যখন ক্যালকুলেশন গুলো করব তখন একটু খুব মানে প্রিসিশন নিব, মানে দশমিকের পরে 3 ঘর নিলে ভালো, সবসময় চেষ্টা করো যদি থাকে। আচ্ছা, এইখানে যদি অঙ্কটা আরেকটু চেঞ্জ করে দেই, বললাম এরকম লার্নিং পার্সেন্টেজ 85%, তাহলে এখন যদি করতে যাই তাহলে কি হবে বলতো? প্রথমে আমাদের এখন যদি আমি এই অঙ্কটা দিয়ে আবার বলি যে এগুলো সব একটু কপি পেস্ট করে নিই, এটা থাকুক। লার্নিং পার্সেন্টেজ হচ্ছে 85%, ঠিক আছে। আর T1 লাগে হচ্ছে 12 মিনিট।
তাহলে এখন কি T9 বের করতে পারবো? শুধু T9ই বললাম, T9 আর T36 বললি, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে বলো তো, বি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। বি এর ভ্যালুটা কত আসে জি তোমরা স্যার। ক্যালকুলেট করে দেখো তো। -0.234 -0.234। তাহলে আমাদের দেখো এখন T9 কি হবে? T9 হবে 12 9 টু দি পাওয়ার 234, তারপর যেটা আসে সেটা। আর T18 তো আমি বলেছি আর লাগবে না, আমাদের হিসাব করবো না আমরা। স্যার T9 7.1176 7.176। ওকে, দ্যাটস গুড। আর আমরা বললাম T36 বের করতে চাই। T36 বলটা কি হবে? 12। স্যার 5.188 মানে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি এখন কোরিলেশনটা বুঝতে পারো তাহলে মনে হয় সামনের অঙ্কগুলোতে সুবিধা হবে। আমরা যদি কিউমুলেটিভ ভাবে বলি যে প্রথম 5টা করতে কত সময় লাগে, তাহলে জাস্ট কি হচ্ছে আমাদের এই যে এন এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বাকি ডাটা কিন্তু মোটামুটি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই থাকে। ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর একবার বসানো গেলে জাস্ট ওই ডাটাগুলো একটু চেঞ্জ করে করে দিলেই মনে হয় আমাদের হিসাব সহজ হয়ে যায়, নাকি এরকম হয় না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কত, T36 কত আসলো? স্যার 5.188 5.188। যাই হোক, তাহলে এই হচ্ছে মানে আমাদের লার্নিং কার্ভের খুব বেসিক যে অংশটা। আমরা এতক্ষণ যা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে nth প্রোডাক্ট, প্রোডাকশন টাইম বা প্রোডাকশন টাইম। কিন্তু আমি যদি বলতাম সাম অফ nth প্রোডাকশন টাইম, তখন কি করতাম আমরা? তখন কিন্তু আমরা গ্র্যাজুয়ালি T1 থেকে শুরু করে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ধাপে ধাপে সবগুলা যোগ করতাম, ঠিক কি না? T2 এইভাবে করে 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 Tn। এটা হচ্ছে কি, এটাকে বলা যায় সামেশন, সাম অফ nth প্রোডাক্ট। প্রোডাকশন টাইম, এখানে একটু ছোট করে দিই। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমটা আমাকে প্রোডাকশন করতে হবে, সময় বের করতে হবে, দ্বিতীয়টা বের করতে হবে, তৃতীয়টা বের করতে হবে, এইভাবে তো নাকি? সবগুলা যোগ করে করে আলাদা করে এই যে এই ফর্মুলা দিয়ে বের করব, করে যোগ করব, করে তারপরে সিদ্ধান্ত নিব যে আমাদের কত সময় লাগলো, ঠিক কি না? এখন হাতে করতে গেলে এটা একটু কঠিন, বাট এক্সেলে হেল্প নিলে কি বেশি কঠিন হবে? আমরা যারা এক্সেলে যদি কাজ অতটা অনেকে নাও জানতে পারি, কিন্তু এক্সেলে কিন্তু কাজগুলো অনেক সহজে করা যায়, ঠিক আছে? তারপরে সহজ আরো কিছু মেথড আছে, আমাদের থার্ড মেথডটা ওরকম কিছু মেথডই ইন্ডিকেট করছে। তো যাই হোক, আমি এখন একটা ছোট্ট অঙ্ক দিই তোমাদেরকে, একটা টেবিল আঁকাচ্ছি, এই টেবিলটা তোমরা করবা এবং একটা কোরিলেশন তৈরি করবো আমরা, সেটাও বোঝায় অনুযায়ী আমাদের টার্গেট হচ্ছে কি সাম অফ মোর প্রোডাক্ট, বা এই হিসাবটাকে আরো সহজ করার একটা মেথড আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে, এইটুকু বুঝি না এমন কেউ আসো? থাকলে বলো। এইটুকু এখনো বুঝি নাই। আচ্ছা, দুটা ইয়ে, একটা হচ্ছে T1 দেওয়া আছে হচ্ছে 18 মিনিট, আর হচ্ছে 0.8 মানে 80%, এটা তো বুঝি আমরা ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা,
এটা দেওয়া আছে একটাতে, আর সেকেন্ড আরেকটাতে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমরা একটু অন্য কালার করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। আর আমাদের বলতে বলছে যে আমাদের এইভাবে বের করতে বলছে, সামেশন দিয়ে বের করতে বলছে। সরি, আমাদের স্যার রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে তো বিপদ। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে টি সামেশন অফ T5, বা তার মানে কি এখানে কি কি আছে? 1 2 3 4 5 এক্স্যাক্টলি 1 2 3 4 5 এই সবগুলো এর ভিতরে আছে। এইটা আমাদেরকে এখন বের করতে হবে। ভালো করে একটু বুঝো। স্যার 1 তো দেয়া আছে, ওটা তো আর বের করা লাগবে না। 2 হ্যাঁ 3 4 লাগবে 5 না, বের বাট করলে হ্যাঁ বাট এর মধ্যে এই হিসাবের মধ্যে কিন্তু 1 থেকে 5 সবই আছে। এটা তো বুঝতে পারছি। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে এন্ড 5 আছে। আমি একটু এখানে লিখে দিই। তাহলে আমরা যদি বের করতে চাই আমাদের টার্গেটটা কি হবে? আমাদের টার্গেট হচ্ছে আমরা এইভাবে বের করব। এখানে T1 আছে, তারপরে আবার এরপর 2 আছে, এই হচ্ছে আমাদের বের করতে হবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, তাই না? তাহলে আমরা এখন কি করব? প্রথমে T1 বের করব। T1 তো দেওয়া আছে, তাই না? তারপর কি করব? T2 বের করব, T3 বের করব, T4 বের করব, T5 বের করব, আর লাস্টে সবগুলাকে যোগ করে দিব। এটাই তো? কোনো কনফিউশন জি থাকলে স্যার। বলো। এটাই তো নাকি? জি আমরা স্যার। যেটা বলতে চাচ্ছি এটাই তো? জি জি স্যার। স্যার, জি স্যার। একটু রিপিটেশন হচ্ছে মনে হয় আমাদের মাইক্রোফোনের কোনো একটা ইস্যুর কারণে নাকি? মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। দেখি কি করা যায়। তো আমরা তাহলে T1 এর মানটা জানি আমরা সবাই। আমরা T1 টা লিখে ফেলি। তোমরাও খাতায় করতে থাকো। এটা তো আর আমি না করে দিলেও পারবা না এমন না। পারবা তো নাকি? জি স্যার, পারবো। হ্যাঁ আমরা পারবো, যেহেতু আমরা নিজেরাও করি, আমিও এখানে করি। তারপর তোমাদের একটা, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে লাস্টে একটা কোরিলেশন তৈরি করব আমরা, ঠিক আছে? আচ্ছা, %এর জন্য আমাদের পাওয়ারটা যেন কত ছিল, বি এর ভ্যালু? -0.321 321। আচ্ছা 32 দিয়েছি, ঠিক আছে।
আমার ইকুয়েশন নোটেশন গুলা কি ঠিক আছে যেগুলা লিখলাম আমি? এখন উত্তরগুলো আমাকে বলবা, আমি খালি লিখবো। স্যার -0.322 আইলো কিভাবে স্যার? একটু লেট করে ঢুকছি তো। এটা আসলে বি এর ভ্যালু আমরা ফর্মুলা থেকে বের করেছি। আমি উপরে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে এখানে বি ইকুয়াল টু লন, এটা ফর্মুলা, লন আর ডিভাইড বাই লন 2। হ্যাঁ, লন আর, এখানে আর এর মান হচ্ছে 0.8। তো এইভাবে আমরা ক্যালকুলেট করলে মাইনাস, এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা মার্ক করে দিই, এটা হচ্ছে বি এর ভ্যালু মাইনাস বি2। আর ফর্মুলা হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা সবগুলো করছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে একটাও হয় না হিসাব কিতাব? স্যার হয়েছে স্যার। হ্যাঁ বলেন, লিখি। স্যার টি টু হচ্ছে স্যার মানে 14.399। হ্যাঁ, আগে 18 গুলা বলে ফেলো। হ্যাঁ আচ্ছা, বলো। জি স্যার। টি2 হচ্ছে স্যার 14.399। 399। আচ্ছা, এটা এভাবে না লিখে আমরা লেখা করি, ছোট বানাই দিই। আর ফন্ট ছোট করে দেন, হ্যাঁ, সমস্যা ফন্ট নেই। ছোট করে দিই, দেখতে পাচ্ছ তো তোমরা না? জি বড় করে সুবিধা হয় স্যার, ফোনে দেখতে। 14 পয়েন্ট জুম করে দেখা যায়। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। 399। আমরা আরেকটু ছোট করে দিই, তাহলে আমাদের জায়গা হবে না নাহলে। 399 তো 40। 14.399। আচ্ছা, 99 লিখলাম, সমস্যা নেই। এগুলো সব মিটে আছে, মিটে আমি লিখছি না। তারপর বলো। স্যার 12.63। 12.63। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর বলো। স্যার 11.518। 11.518। আচ্ছা, এইগুলো একটু বড় করে দিই, এটা তো, এগুলো তো জুম করা যাবে। এই তো, সুন্দর। হ্যাঁ, এবার বলো। দেন স্যার 10.720। 10.720। 720। ওকে। আচ্ছা, এবার এগুলা আমাকে 12টা আরেকজন বল। স্যার 9.59 59। 99 আরেকটা 9 আছে স্যার। 59। আচ্ছা, হ্যাঁ। সাফায়াত কিছু বলতে চাও? হাত তোলা দেখলাম। 8.424। 8.424। গুড। তারপরে 7.679। 7.679। ওকে। 9 তারপরে 7.146। 7.146। তাহলে আমাদের এখন বের করতে হবে কি, সেই আগের মতো টি সামেশন। এগুলো আমরা এখন যদি যোগ করে দেই, বের করতে পারবো না? জি স্যার। আমরা তাহলে যোগ করে দেই।
আমি যোগটা একটা অন্যভাবে করছি, খেয়াল করো। তোমাদের মতো করে যোগটা করছি না, আমি একটু ডিফারেন্ট ভাবে করছি। আচ্ছা আমি এটা করে নিই, এখানে সামেশনটা লিখবো, আমি বাইরে লিখছি। যারা বুঝতে অঙ্ক একটু কম পারো তাদের জন্য এটা। আচ্ছা এটা হচ্ছে কালারটা আমি একটা দিলাম, আর আরেকটা কালার একটু চেঞ্জ করে দেই। এটা কত আসছে? প্রথমটা যোগ করলে সব কত আসছে? আচ্ছা, সব রেড এগুলা। কত আসছে? স্যার 67.267 67.26। ওকে, 273 27 মিনিট। আচ্ছা হলো, সমস্যা নেই, 27 মিনিট। আচ্ছা আমরা এখানে একটা দেখো সিরিজের মতো লিখেছি, খেয়াল করো। এখানে আরেকটা লিখছি। এই ব্ল্যাকটা হচ্ছে সেকেন্ডটার জন্য, যেটা হচ্ছে 12, আর রেডটা তো বুঝতেই পারছো কার জন্য। পরেরটা যোগ করলে কত আসে? 44.848. 44.848। ওকে, খেয়াল করো আমরা যে এতক্ষণ ধরে অঙ্কটা করলাম, দুইটা অঙ্কেতেই খেয়াল করো কোন সিমিলারিটিস কি আছে? আমার কথা মনে বুঝতে পারো নাই? স্যার প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমরা আবার ফুল অঙ্কটা ফুল স্ক্রিনে নিয়ে এসে তারপর আমি বলছি, তাহলে এগুলো একটু ছোট করে দিই। আচ্ছা আমরা এখানে দুটো কালার দিয়েছি, দুটো অঙ্ক। আচ্ছা প্রথম থেকে অঙ্কটা শুরু করি। আশা করি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। ওকে, আমাদের দুটো অঙ্ক দিয়েছিলাম। প্রথম একটা অঙ্কের জন্য প্রথম জবটা করতে সময় লাগে আমাদের 18 মিনিট। খেয়াল করো, প্রথমটার জন্য আমাদের সময় লাগছিল 18 মিনিট। এটা হচ্ছে এই অঙ্কটা। আর পরেরটার ক্ষেত্রে আমাদের সময় লাগছিল একটু কম, সেটা হচ্ছে 12 মিনিট। সেটা হচ্ছে এই অঙ্কটা। দুটারই লার্নিং রেট কিন্তু সেম। খেয়াল করো দুটাই লার্নিং রেট কিন্তু সেম। তো আমরা যেহেতু আমাদের কোনো ফর্মুলা আমরা জানি না, বা আমরা কিছু এগুলো ক্যালকুলেট করতে পারি না, তো আমরা কি করেছি, প্রতিটা আলাদা আলাদা করে বের করেছি। T1 আমাদের দেওয়া ছিল, T2 বের করেছি, T3 বের করেছি, T4 বের করেছি, T5 বের করেছি। আমি এতক্ষণ যে অঙ্কটা করলাম আমার আসলে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে আমাদের থার্ড মেথডের অঙ্কটা তোমাদের শেখানো। খেয়াল করো, T2 এর জন্য যদি লার্নিং রেট একই থাকে
তাহলে সবসময় এই অংশটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে n টা কিন্তু কনস্ট্যান্ট। অথবা যদি বলি T4, সেক্ষেত্রে একই কথা, লার্নিং রেট যদি সেম থাকে তাহলে কিন্তু T1 টাই খালি আলাদা দেখো, কিন্তু NB যে অংশটা ফর্মুলার, সেটা কিন্তু কনস্ট্যান্ট। আমি কি বোঝাতে পারলাম? এটা কিন্তু দুটার ক্ষেত্রেই খেয়াল করো, এটা কিন্তু কনস্ট্যান্ট। এই যে এটা দেখো, অথবা এটা দেখো। সিমিলারলি আমরা যখন সাম করে ফেললাম, দেখো এই সামের ক্ষেত্রে আমাদের এই পোর্শনটাতে দেখো, আমাদের যে সাম করেছে, সাম করার পরে তোমরা তো কিভাবে করেছো আমি দেখাই। দেখো এই প্রথমটার জন্য যে সাথে যে গুণ একটা ফ্যাক্টর আছে, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রেও প্রথমটা দ্বিতীয়টা কিন্তু সেম। আসলে আমাদের ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, দুইটা সেমই আসবে, এটাই সেম, বাট ডিফারেন্স হচ্ছে আসলে আমাদের T1 এর ভ্যালুতে, তাই না? যদি লার্নিং রেট সমান হয়, তাহলে কিন্তু এই যে সাথে যে অংশটা, এটা একটা কোএফিসিয়েন্ট হিসেবে আমরা বলতে পারি, সেই একটা কোএফিসিয়েন্ট বা একটা ফ্যাক্টর বলা যেতে পারে, সেটা কিন্তু কনস্ট্যান্ট। শুধু আমাদের ডিফারেন্ট আসলে কোনটা, ডিফারেন্টটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালুটা হচ্ছে একটু ডিফারেন্ট, বাকিগুলা ভ্যালু কিন্তু আমাদের সেম। আমি বুঝাতে পারলাম? খেয়াল করো, T3 এর জন্য যদি বলি, T3 এর জন্য আমাদের এখানে আসছে 3 টু দি পাওয়ার -0.322, আবার এখানেও তাই, T3 এর জন্য 3 টু দি পাওয়ার -322। এটা কিন্তু সেম, সিমিলারিটিজ আছে। মানে এই যে সিমিলারিটির উপর বেস করে আমরা একটা টেবিল ফলো করি, এবং এই যে আমরা যে কনস্ট্যান্ট গুলো দেখতে পাচ্ছি, এই প্রতিটা কনস্ট্যান্টের একটা নাম আছে। এই নামগুলো আমি এখন তোমাদেরকে এক্সপ্লেন করবো। আমি কি বুঝাতে পেরেছি সিমিলারিটিজ যে আছে, এটাকে আমি বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। সিমিলারিটিসটা কখন হবে? যদি লার্নিং রেট একই হয়। মোট কথা, লার্নিং রেট যদি 80% হয়, তখন T3 এর জন্য সবসময় এটাই হবে যে T1 ইন্টু 3 টু দি পাওয়ার -322। যদি T1 এর ভ্যালু যদি 100 হতে পারে, 10 হলেও হতে পারে, 1 মিনিট হলেও হতে পারে, কিন্তু তার সাথে যে এই যে কনস্ট্যান্ট যে অংশটা, আমি এটা এই যে একটু আগে মার্ক করে দিয়েছি, আবার দিচ্ছি দেখো, এই অংশটা T3 এর জন্য সবসময় একই হবে। T5 এর জন্য সবসময় এই 5 টু দি পাওয়ার এই অংশটা কনস্ট্যান্টই হবে। ঠিক আছে? তো এই কনস্ট্যান্টের উপর বেস করে আমরা কিছু টেবিল ফলো করি, এবং ওই টেবিল গুলা দিয়ে অঙ্কগুলা করা আরো সোজা হয়ে যাবে। এর পরের মেথড গুলো হচ্ছে এরকম কিছু, যেখানে আমরা টেবিল ইউজ করব। ঠিক আছে? মানে আমাদের বোঝার সুবিধার্থে বা যেটাই হোক। আবার আরেকটা জিনিস বলি, যে আমরা যদি বলি সামেশন অফ T10, মানে তার মধ্যে কি কি আছে বলতো? T1 আছে, 2 আছে, 3 আছে, এমন করে করে T10 পর্যন্ত আছে। এবং তার ভিতরে তাহলে এই যে আমরা যে পোর্শনটা একটু আগে মার্ক করেছি দেখো, এই যে তার ভিতরে যে অংশটার কথা বলছি, এই যে অংশটা খেয়াল করো, T10 যদি বলতাম, তাহলে এখানে কি আসছে হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার সামথিং 3 টু দি পাওয়ার 4 5, এমন করে কত পর্যন্ত আসবে বলতো? 10 পর্যন্ত 10 পর্যন্ত আসবে, এক্স্যাক্টলি। এখন T1 এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি এই ফ্যাক্টরে কোনো পরিবর্তন হবে? এইটা ফ্যাক্টরে কোনো পরিবর্তন হবে না। যদি T10 বের করতে চাই, সব ক্ষেত্রেই কিন্তু এই ফ্যাক্টর একই। ঠিক আছে? তো এই সিমিলারিটির উপর বেস করে আমরা একটা মেথডে চলে যাব। এরপরের মেথডটা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট মেথড। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটু বুঝিয়ে নিই। এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই, যে এই T2 যে বের করলাম, এটা কি বলতো? T2টা যে বের করলাম, এটা কি? কিছু স্যার বলো। সেকেন্ড তম। না, এটা হচ্ছে তম পদ বের করেছি, তাই না? ইউনিট প্রোডাক্ট বা ইউনিট, এটা কি বলতে পারি আমরা? nth প্রোডাক্ট, তাই না? বা nth বা T2, এটাকে বলতে পারি আমরা nth না বলে বলতে পারি সেকেন্ড প্রোডাক্ট, তাই না? বা কিন্তু জেনেরিক ভাবে কিন্তু nth প্রোডাক্ট।
তাহলে এটা কিন্তু একটা প্রোডাক্টকে তৈরি করার জন্য সময় বের করে দিচ্ছে, অনলি ওয়ান প্রোডাক্ট। খেয়াল করো, সেটা হচ্ছে T2 হতে পারে, T4 হতে পারে, অনলি ওয়ান। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে অনলি ওয়ান প্রোডাক্ট তৈরি করছি আমরা। আর এর সাথে যে পোর্শনটা আছে, যেটা আমি কনস্ট্যান্ট হিসেবে রাখছি, দেখো এই T2 যদি হয় তাহলে T1 এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু 2 টু দি পাওয়ার -322 এর ভ্যালুটা কখনোই পরিবর্তন হবে না। এটা যাই হোক না কেন, যদি লার্নিং রেট 80% থাকে সবসময় একই হবে, ঠিক কি না? আমি বুঝাতে পারলাম? আমি কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি, আমি জানি না। আচ্ছা, তাহলে আসলে এই যে পোর্শনটা, যে 2 টু দি পাওয়ার, এটার নাম আমরা একটা নতুন নাম দিব, সেটার নাম বলবো আমরা ইউনিট টাইম ফ্যাক্টর। কি নাম দিব? ইউনিট টাইম ফ্যাক্টর। এটা হচ্ছে ইউনিট টাইম ফ্যাক্টর। আরো কিছু নাম আছে, আপাতত আমরা ইউনিট টাইম ফ্যাক্টর নামেই চিনি। এটা হচ্ছে ইউনিট টাইম ফ্যাক্টর, ওকে। আর এইখানে দেখো আমরা যে লাস্টে যে করেছি সামেশন অফ T5, সামেশন অফ T5 18 এর জন্য যে কনস্ট্যান্টটা, এই যে দেখো T1 টা আলাদা, প্রথমটার জন্য 18 আর পরেরটার জন্য 12, কিন্তু পরের যে পোর্শন, যে ফ্যাক্টর যেটা, সেই ফ্যাক্টরটা কিন্তু ফিক্সডই আছে, তাই না? দেখো 1 + 2 টু দি পাওয়ার, এই যে অংশটা, এটা কিন্তু পুরো ফিক্সড আছে। তো এইটারও একটা আলাদা নাম আছে, এই ফ্যাক্টর, এটা একটা নাম দিব। এটার নাম কি দেওয়া যায় বলো তো, তোমরাই দাও। ওটা যদি ইউনিট টাইম ফ্যাক্টর হয়, এটা কি নাম হতে পারে? টোটাল ফ্যাক্টর। টোটাল টাইম ফ্যাক্টর, এক্স্যাক্টলি, তুমি বুঝে শিখে গেছো। জি স্যার। এটার নাম হচ্ছে টোটাল টাইম ফ্যাক্টর। তার মানে T5 এর জন্য, সামেশন অফ T5 এর জন্য এই ফ্যাক্টর সব সময় সমান যখন লার্নিং রেট 80%। সিমিলারলি লার্নিং রেট 85 হলেও সব সময় সমান হবে, 90% হলেও সব সময় কি হবে? সমান হবে। এটাকে আমরা বলতেছি টোটাল টাইম ফ্যাক্টর, ওকে। তাহলে আমরা নতুন দুটা জিনিস সাথে পরিচয় করাই দিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনিট টাইম ফ্যাক্টর, একটা হচ্ছে টোটাল টাইম ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। আচ্ছা, এগুলা অনেক লেখালেখি হয়ে গেছে, আমি অধিকাংশ জিনিসই মুছে দেই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করো, ফর্মুলাটা আমরা একটু তাহলে ইন্ডিকেট করার চেষ্টা করি। তাহলে আমরা যদি ইউনিট টাইম ফ্যাক্টরের সাথে কি গুণ করলে T2 পাবো বলো তো? ইউনিট টাইম ফ্যাক্টরের সাথে এইটা কি, 18টা কি বলো তো? স্যার এটা T1। 18টা কি T1 না? স্যার টাইম 18টা হচ্ছে T1। তার মানে আমাদের নতুন দুটা ফর্মুলা আসলো। সিমিলারলি দেখো সামেশন অফ T5 এর ক্ষেত্রে কি, 18টা কি বলো তো? T1। হ্যাঁ, 18টা হচ্ছে T1, আর তার সাথের অংশটা কি আমাদের টোটাল টাইম ফ্যাক্টর। তার মানে নতুন যে ফর্মুলা দুটো আসতেছে সেটা আমি এখন লিখবো। নতুন যে ফর্মুলা সেটা হচ্ছে summation of Tn equal to কি হবে? T1 আর তার সাথে কি দিয়ে গুণ হবে? টোটাল টাইম ফ্যাক্টর। এক্স্যাক্টলি, টোটাল টাইম ফ্যাক্টর। আর আরেকটা ফর্মুলা, এটা তো একটা ফর্মুলা হলো আমাদের, সেটাকে আমরা মাঝে দিয়ে দিই। এটা একটা ফর্মুলা, আর তার সাথে সাথে আরেকটা ফর্মুলা নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে Tn। Tn ইকুয়াল টু কি হবে? 18 না, 18 না, 18 না, এটা ভালো করে চিন্তা করো। T1 ইনটু T1 ইনটু কি হবে? ইউনিট টাইম ফ্যাক্টর, ইউনিট টাইম ফ্যাক্টর।
ইউনিট টাইম ফ্যাক্টর। ইউনিট টাইম ইউনিট টাইম ফ্যাক্টর। তার মানে এই দুটা জিনিস আমাদের টেবিলে থাকবে, আমার কাজ কি হবে, নিব আর গুণ করে দিব, কাজ শেষ। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এটা একটু এই ফর্মুলা দুটো তোমরা সবাই খাতায় একটু সুন্দর করে লিখে ফেলো। হয়েছে লেখা? হলে আমরা আমাদের স্লাইডে ফিরে যাব। জি স্যার, লেখা শেষ। জি স্যার। ওকে, দ্যাটস গুড। আমাদের মোটামুটি আমরা কিন্তু এখন ক্রস চেক করার সময় এসে গেছে যে আমরা যে এতক্ষণ ধরে অঙ্কটা করলাম আমাদের উত্তর মিলেছে কিনা এখন কিন্তু আমরা মিলাই দেখবো। যদি তোমাদের ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে উত্তর ইনশাল্লাহ মিলে যাবে। এখানে এই দেখো Tn ইকুয়াল টু কি, টাইম ইনটু ইউনিট টাইম ফ্যাক্টর, আর সামেশন অফ Tn ইকুয়াল টু কি, T1 ইনটু টোটাল টাইম ফ্যাক্টর। আমরা যে মেথডটা পড়ছি সেটা হচ্ছে লার্নিং কার্ভ ফ্রম টেবিল অ্যাপ্রোচ বা কোএফিসিয়েন্ট অ্যাপ্রোচ। এই যে দুটা ফ্যাক্টর, এই দুটাকে আমরা বলছি একটা কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করে করে আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি। মোট কথা এটা কিন্তু ওই আগের যে মেথডটা লগারিদমিক মেথডটার একটা এক্সটেনশন পার্ট। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম কিনা? তার মানে আমাদের এখন এই যে টোটাল ইউনিট টাইম ফ্যাক্টর বা টোটাল টাইম ফ্যাক্টর আর ক্যালকুলেট করা লাগবে না, এইটা অলরেডি একটা টেবিলের মধ্যে আছে। আমরা কি করব, এই যে সেই টেবিল, আমরা কোনটা নিয়ে কাজ করেছিলাম বলো তো? কত পার্সেন্ট নিয়ে কাজ করেছিলাম? 80%, রাইট, 80%। তার মানে আমাদের জন্য ফোকাস লাইন মনে হয় এটা 3 নাম্বার লাইনটা, তাই না? এটা হচ্ছে 80%। এই হচ্ছে আমাদের ফোকাস লাইন। এবং আমরা বের করেছিলাম কি, সামেশন অফ, কি বের করেছিলাম? T5 সামেশন অফ T5। তাহলে আমাদের একটু আগে যে আমরা ফর্মুলা লিখেছি এটাকে আবার আমরা একটু লিখি। আমাদের দুটা ফর্মুলা ছিল, আমরা সামেশন অফ T5 যেটা, এখানে সামেশন জন্য দেওয়া যায় না, আমরা সাম লিখি, সাম T5 লিখি, তুমি বুঝে নিও। এটা হচ্ছে সামেশন অফ T5 ইকুয়াল টু কি হবে, T1 ইনটু কি হবে, টোটাল টাইম ফ্যাক্টর। টোটাল টাইম ফ্যাক্টর। টাইম ফ্যাক্টর। তার মানে কি, T1 এর ভ্যালু কত ছিল আমাদের, একটা ছিল 12, 12 ইনটু কত এখানে দেখো, টোটাল টাইম ফ্যাক্টর কত এখানে 5 এর জন্য 3.738, এই একটা। আর পাশাপাশি আমরা আরো একটা করেছিলাম মনে হয়, সেটাতে T1 এর মান কত ছিল, 18। এখন দুটা হিসাব করে দেখো তো উত্তর মিলে কিনা। into 3.738 and that is 44.856 মিনিট। আমাদের কি T12 এর যেটা সেটা কি মিলেছে, T1 এর যেটা 12 ছিল সেটা মিলেছে। আর পরেরটা ছিল হচ্ছে জি স্যার, মিলছে। স্যার 67.284 আর পরেরটা 67. আগের বার কত আসছিল আমার, তো আমি হাইড করে ফেলছি, আমি ওপেন করতে যাচ্ছি না ওটা। আগেরটা আসছিল 67.27 মিনিট আসছিল। নিয়ার অ্যাবাউট, ঠিক আছে, একটু ফ্লাকচুয়েশন, খুব বড় সমস্যা নাই। তার মানে বুঝতে পারলাম ওই মেথডটা থেকে এই মেথডটা কি আরো সোজা। এখন তোমাদের একটা খুব কমন কোশ্চেন, স্যার এইটা কি, টেবিলটা কি মুখস্থ করতে হবে? না, এই টেবিলটা তোমাদের পরীক্ষার সাথে কোশ্চেনের পিছনে থাকবে যদি লার্নিং কার্ভে কোনো অঙ্ক আসে। ঠিক আছে, এইবার
আমরা কিছু পুরানো অঙ্ক করব, যে অঙ্কগুলা প্রথমে করেছি, করে আমরা উত্তর মিলাবো। প্রথমে একটা অঙ্ক ছিল না আমাদের, অঙ্কটা কি ছিল? T1 এর ভ্যালু ছিল 18, মনে করে দেখো। আমাদের আর ছিল 80%, T9 আর কত ছিল? T18, মানে একবার 18, প্রথম যে অঙ্কটা জি স্যার, T36 বের করতে হবে। T36, এইগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন এই টেবিল থেকে এই অঙ্কগুলা করে উত্তর মিলাবো, আগে যে উত্তর করেছি ঠিক আছে কি নাই দেখি আমরা। T9 ইকুয়াল টু কি? এখন আমাদের ফর্মুলা লিখি আমরা, সরি, T1 ইনটু, এই যে আমি যে লিখতেছি T1, এই T1টা কিন্তু সাবস্ক্রিপ্টে হবে, এটা কিন্তু আমরা এখন লিখতে পাই না এখানে এই ভার্সনটাতে, এই জন্য এরকম লিখছি। কিন্তু আমি কিন্তু একটু আগেই সাবস্ক্রিপ্ট ভার্সনে লিখেছি, এভাবে লিখতে হবে কিন্তু, এভাবে পাশাপাশি লিখলে হবে না, একটু নিচে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি ফর্মুলা? কি? ইউনিট টাইম ফ্যাক্টর, তাই তো? তাহলে T9 ইকুয়াল টু কি? T1 এর ভ্যালু হচ্ছে 18 আর লার্নিং রেট হচ্ছে আমাদের 80%। T9 হলে কই গেল, আকি আকার, এই হচ্ছে আমাদের এইটা মনে হয় নাকি? এই যে, ঠিক হলো তো নাকি? এইটা এখানে চলে আসবে আমাদের। 0.493 0.493 ইকুয়াল টু কত আসে? বলো বলো। মিলছে আগেরটা? স্যার 8.874, আগেরটা হয়েছে তাই তো মনে হয়, 874ই তো আসছিল। জি স্যার। জি স্যার, 81 ছিল, 81 বা 871। হ্যাঁ 871 874, খুব বেশি ফ্ল্যাকচুয়েশন কিন্তু না, মানে একটু আমাদের হয়তো বা আমরা যখন ক্যালকুলেট করেছি একটু ফর্মুলা এদিক ওদিক বা আমরা ফ্র্যাকশন একটু এদিক ওদিক করানো, একটু ভেরিয়েশন আসছে, তবে এটা মিলে গেছে। আচ্ছা, তাহলে T18 আর 36, আচ্ছা 36টা করে দিই। 18 করা লাগবে নাকি? দেখো এখানে কিন্তু 36 নাই, টেবিলে নাই, এই টেবিলে নাই, কিন্তু কিছু টেবিলে আমি যে টেবিলটা যখন যেটা দিব টেবিলে মোটামুটি থাকবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার টেবিলে না থাকলে কি করব? টেবিলে না থাকলে ফর্মুলা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, ঠিক আছে? আর যদি টেবিলে থাকে টেবিলে করবো। এখন প্রশ্ন আরো হতে পারে, স্যার যে এই যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলোর ক্ষেত্রে টেবিল থেকে যদি করব কখন, আর ফর্মুলা দিয়ে কখন করব? তোমাদের যদি কিছু বলা না থাকে তাহলে তোমার ফ্রিডম, তুমি কি করতে চাও, ঠিক আছে? যদি তোমাদের বলা থাকে টেবিল থেকেই করতে হবে, তাহলে কি দিব? তখন টেবিল থেকে করতে হবে। আর যদি বলে দেই যে ফর্মুলা দিয়ে করতে হবে, তাহলে ফর্মুলা দিয়ে করতে হবে। তবে এইটা ঠিক যে ফর্মুলা দিয়ে করতে গেলে সময় বেশি লাগবে, আর টেবিল থেকে করতে গেলে, হ্যাঁ বুঝি নাই, ফর্মুলা দিয়ে করতে গেলে আমাদের সময় বেশি লাগবে, আর টেবিল থেকে করলে সময় অনেক কম লাগবে। আচ্ছা, তাহলে এখন T18 কি পারবো? T18 ও করে ফেলি, সময় আছে। কি হবে? T1 ইন্টু তাহলে T18 ইজ ইকুয়াল টু 18 ইন্টু কত আসছে এখানে? 0.394. 0.394 394 কত আসে? 7 পয়েন্ট সামথিং আসবে, আগের যেটা আসছিল 7.092, 092। এই তো হয়ে গেল, এভাবে কিন্তু হতে পারে। তাহলে আরেকটা প্রশ্ন এটার থেকেই করি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা বের করো সাম অফ T20, পারবা? আমরা এই যে এতক্ষণ যে অঙ্ক করতেছি লার্নিং রেট 80% ধরছি, এখন আমরা ধরবো 85%। এই যে অঙ্কটা এখন বললাম এটার লার্নিং রেট হচ্ছে 85%।
It's a sum of T20. হ্যাঁ T20 লার্নিং রেট 85%। জি স্যার। একটু চেঞ্জ করে দিয়েছি যাতে তোমাদের অন্য টেবিলগুলোর সাথেও একটু ইউজ টু হয়ে যাও, এটার জন্য ক্যালকুলেশন করো কত আসে। স্যার 9.9। 9.9 আসে? আমি তো এত কম না, এটা হচ্ছে সাম অফ হলে কি ফর্মুলা হচ্ছে টোটাল টাইম ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, তুমি ইউনিট টাইম ফ্যাক্টর দিয়ে মেবি গুণ করেছো। 248.04। আচ্ছা দেখি আমরা তাহলে করেছো এই, জি স্যার এটাই আসে স্যার। এটাই আসবে। জি স্যার এটাই আসে। তাহলে আমি লিখে ফেলি, বাকিরা যাতে এই ভিডিওটা যেহেতু পরে রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা আমি কিন্তু ক্লাসরুমে অলরেডি রেকর্ডিং গুলা দিয়ে দিয়েছি। হ্যাঁ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিং গুলা দেওয়া আছে অলরেডি, দেখে নিবা। আর নেক্সট উইক থেকে তো রমজানে কিন্তু আমাদের টাইম শিডিউল একটু চেঞ্জ হবে, ওইভাবে ক্লাস করো এবং ইন টাইমে আসার চেষ্টা করো যতদূর পারা যায়, কারণ সময় কমে যাবে। তো তাহলে আমাদের কি এটা T1 ইনটু টোটাল টাইম ফ্যাক্টর, কি লিখবো 18 ইনটু 85% হচ্ছে এই কলাম 20, 12.402 দিয়ে গুণ করতে হয় তাই তো? 42। জি স্যার। 12.402 কত আসে উত্তর? স্যার 248.04। 248.04 মিনিট। তাহলে এখানে এই যে আমরা কোথা থেকে পেলাম একটু মার্ক করে দিই, বাকিদের বুঝতে সুবিধা হবে। এই 2 পয়েন্ট স্যার এটা তো 223.236 আসছে। আচ্ছা গুণ করলে যেটা আসে, আমি তো আর গুণ করি নাই, আমি ফ্যাক্টরটা ঠিক মতো সিলেক্ট করে দিলেই তো হচ্ছে তাই তো? আমরা এটা নিয়েছি এখান থেকে, গুণ করলে কত আসে একজন বলো। স্যার 223.236। আচ্ছা আমি মুছে ঠিক করে দিচ্ছি। বলো কত আসছে? 223.236। 223.236 এবার ঠিক আছে। এই হচ্ছে আমাদের টেবিল অ্যাপ্রোচ থেকে যদি আমরা অঙ্ক করি সেটা। আচ্ছা এখন শীটের মধ্যে বা স্লাইডের মধ্যে আরো কিছু অঙ্ক আছে, আমার মনে হয় অঙ্কগুলো তোমরা পারবা, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের মোটামুটি চ্যাপ্টার